ফুলকেতু গ্রামে কোনো সিনেমা হল নেই। শীতের ধান ওঠার পর রায়দের বাড়ির ফাঁকা ধান ক্ষেতের মধ্যে সাদা পর্দা লাগিয়ে গ্রামের ছেলেরা শহর থেকে প্রজেক্টর ভাড়া করে নিয়ে এসে তাতে সবাইকে সিনেমা দেখায়। এখন অবশ্য সবার হাতে মোবাইল, তবু মানুষজন এতদিনকার পুরনো একটা প্রথা বাদ দিতে পারে না। সন্ধে থেকে 3টে সিনেমা পরপর দেখানো হয় ভোর রাত অবধি। প্রতি বছর ওই 10-12টা সিনেমার মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসা হয়। সবার প্রথম চলে বাংলা সিনেমা সপ্তপদী, না হলে বাবা তারকনাথ। এবারে আনা হয়েছে দেবের সিনেমা। রাতে খাওয়া দাওয়ার পর চলবে সালমান খানের অ্যাকশন, রোমান্টিক, কমেডি আর নাচে গানে ভরা ছবি। অনেক আগে আসতো ডিডিএলজি, তারও আগে আসতো শোলে। আর মাঝরাতে গ্রামের বউ বাচ্চারা ঘরে ফিরে গেলে শুরু হবে টাইটানিক। এই ছবি যখন চলতে শুরু করে, চাঁদের আলোয় সারা ফুলকেতু গ্রাম বুলান নদীর ভিতর যেন ডুব দেয়। রোজকে একা ফেলে জ্যাক যখন মরে যায়, সারা ফুলকেতু গ্রামের ছেলেরা একসাথে কেঁদে ওঠে। আজও দুপুর থেকে রায়বাড়ির চারদিকে মেলা বসে গেছে। তাই সন্ধেবেলা কমলাবাড়ি থেকে মেয়েরা সব সেজে গুজে সিনেমা দেখতে এলো। এই একটা দিন বছরে তাদের ছুটি। মাঠে পাতা শতরঞ্চির ওপর বসতে বসতে বিউটি একবার চারিদিকটা মেপে নিল। না, তার চোখ যাকে খুঁজছে সে কোথাও নেই। গ্রামের ছেলে, বুড়ো, বউ, বাচ্চা সবাই আছে, শুধু সে আসেনি। কুন্তিবুড়ি আর জাহানারার বড় মেয়ে মর্জিনার মধ্যে আবার ঝগড়া লেগেছে, কে আগে বসবে তাই নিয়ে। কুন্তিবুড়ি বলছে, কি রে ছেমরি, চোখে কি ঠুলি পড়েছে যে মুখটার সামনে এভাবে নিজের গতরখানা নিয়ে বসে পড়লি? দেখো দিদা, মাথা গরম করে দেওয়া না বলতেছি। জায়গা খালি ছিল, বসেছি। তোমার অত আগে বসার দরকার হলে বসুনি কেন? হ্যাঁ, সামনে তো ফাঁকাই ছিল। সামনে ওই গাঁক গাঁক করে মাইক বাজছে, কানে বড় লাগে। মর্জিনা মজা করবার জন্যে দূরে বিউটিকে দেখিয়ে বলল, ও দিদা, ওই দেখো ওই মেয়েটা, সেদিনকে তোমার ভাইপোকে মাথা ফাটা অবস্থায় দিতে গিয়েছিল না, সে কাঁধ খোলা ড্রেস পরে, ওর সঙ্গেই তোমার ভাইপোর বিয়ে হবে নাকি? কুন্তিবুড়ি একেবারে ঝাঁঝিয়ে উঠল, বলি, মর মর মর, এত লোকে মরে তবু তুই মরিস না। আমার ওরাম রাজপুত্তরের মতো ভাইপো, সে কে না বিয়ে করবে ওই কমলাবাড়ির মেয়ে ছেলেটার সঙ্গে? তার আগে ভগবান আমায় যেন তুলে নেয়। কুন্তিবুড়ি যখন এইরকম বিলাপ করছে, দূরে বিউটিকে দেখার জন্য শুধু ছেলেপুলে নয়, সব বউ বাচ্চারাও হামলে পড়তে লাগলো। পারলে সবাই পর্দার নায়িকার জায়গায় বিউটিকে দেবের পাশে বসিয়ে দেয়। আসলে দিনে দিনে বিউটির করা নাচা গানার রিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠেছে। যে কোনো কাস্টমার তার ঘরে এলেই সে আগে তার ফোন খুলে তার ভিডিওতে লাইক কমেন্ট করাবে, তারপর ব্যবসার কথা। ফুলকেতু গ্রামের কিছু বদ স্কুলের বাচ্চা ছোকরা আবার বলতে লাগলো, কি ব্যাপার, নায়ক নেই কেন? নায়িকাকে আদর করবে কে? অন্য এক ছোকরা তার উত্তরে বলল, নায়ক তো আবার তার বিড়াল বউকে নিয়ে নেপালে ফিরে গেছে শুনলাম। আদর এবার দেখছি আমাকেই করতে হবে। দূর থেকে মরা ফুলেশ্বরীর বাবা, ফুলকেতু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন ভট্টাচার্য, তার বাড়ির কাজের মেয়ে রত্নাকে নিয়ে হাজির হলো। স্যারকে দেখে ছেলেপিলেরা যে যার মতো যে যেদিকে পারল দৌড়ে ভোঁ-ভাঁ। হোমিওপ্যাথি ডাক্তার ঢালি এসে অনেকক্ষণ চুপচাপ মাঠের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন আর আর চোখে দেখছিলেন বিউটিকে। কিন্তু ততক্ষণে অন্য দিক দিয়ে মোমেনা বেগম আর তার বাবা নুরুল মাঠে এসে ঢুকেছে। ডাক্তার তাদের দেখে একটু আড়ালেই চলে গেল। পুতুল আর অপর্ণাও এসেছে তাদের বরদের সাথে। অপর্ণার কোলে তার ছোট্ট বাচ্চা, যে সেদিনকে কচি পাঁঠার তাজা রক্ত চুকচুক করে খাচ্ছিল। মোমেনা এগিয়ে এসে অপর্ণাকে বলল, উমা, এইটুকু বাচ্চাকে এই শীতের রাতে কেউ নিয়ে বেরোয় নাকি? হিম লেগে এক্ষুনি ঠান্ডা লেগে যাবে যে। অপর্ণা পুতুলের দিকে দেখিয়ে বলল, না না, আমি আর দিদিভাই একটু পরেই চলে যাব। গিয়ে শ্বশুরমশাইয়ের খাওয়ার গরম করতে হবে না। এমনিতে তো কত মাস বেরোনোই হয় না, ওই এক ডাক্তারের কাছে যাওয়া ছাড়া। এই রকম কথাবার্তার মধ্যেই সবাই দেখল নীলকমলকে বাচ্চারা মিলে সারা গায়ে মাটি লেপে হাতে একটা নকল ত্রিশূল দিয়ে শিব ঠাকুর সাজিয়ে বড়দের থেকে টাকা তুলছে, রাতে ফিস্টি করবে বলে। হঠাৎ মন্দিরের পুরোহিত মোহিতলাল চক্রবর্তীর বউ একটা চেলা কাঠ নিয়ে বাচ্চাদের দিকে ছুটে এলো। বাচ্চারা নাকি মন্দির থেকে শিব ঠাকুরের ত্রিশূল নিয়ে পালিয়েছে। তাকে দেখে ত্রিশূল ফেলে নীলকমল সহ অন্য বাচ্চারা প্রাণপণ ছুট লাগালো। মাঠের একদিকে জঙ্গল থেকে শ্রমিকরাও এসে ভিড় করেছে।
তাদের মধ্যে কেউ কেউ অবশ্য আপত্তি তুলেছিল আন্দোলন ছেড়ে এভাবে সিনেমা দেখতে যাওয়া নিয়ে, কিন্তু সে প্রতিবাদ ধোপে টেকেনি। আরেকদিকে গণেশের মা লক্ষ্মী, যে লালু মালের বাড়ি কাজ করত, আর মর্জিনার মা জাহানারা ফুচকা খেতে ব্যস্ত। তেঁতুল জলে দেওয়া গন্ধরাজ লেবুর গন্ধে চারিদিক ভেসে যাচ্ছে। ফুলকেতু গ্রাম কিছুক্ষণের জন্য হলেও ভুলে গেল সেই প্রাচীন অভিশাপ, রোজকার দুঃখ, হলুদ গোলাপওয়ালা খুনি, সব বাজে কিছু। তারা ডুব দিল সাদা পর্দার ওপর চলমান দৃশ্যের ভিতর। নায়ক যখন নায়িকার দুঃখে গান গেয়ে গিয়ে কাঁদছে, তখন ফুলকেতু গ্রামের মানুষগুলো কেমন জানি নরমপানা হয়ে উঠল। প্রতিদিনকার ঝগড়াঝাটি ভুলে তারা মুগ্ধ দৃষ্টিতে অপেক্ষা করতে লাগলো কখন নায়ক তার নায়িকাকে কাছে পাবে। খুনিও ভাবল যে না, আর খুনটুন করে কাজ নেই, বরং একটা চাকরিওয়ালা মেয়ে খুঁজে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে, আর প্রতিদিন রাতে দুজনে মিলে একটা করে মোবাইল ফোনে সিনেমা দেখবে। নেটের জন্য একটু খরচা হবে ঠিকই, তা হোক, ফোনে নেটের টাকা তো ভরবে বউ, সেটা সে বুঝে নেবে ক্ষণে। কিন্তু তাকে কে করবে বিয়ে? তাকে তো কেউ ভালোবাসে না, তাকে যে তার খুব বাজে দেখতে লাগে আয়নায়। সবার মাঝখানে সিনেমা দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে পড়ল খুনি। আর তখনই তার নজর গেল বিউটির দিকে। সত্যি, ফুলকেতু গ্রামখানাকে মাঝে মাঝেই খুনির স্বর্গ বলে ভুল হয়। এখানে প্রায় প্রতিটা মেয়েই যেন উর্বশী, রম্ভা, মেনকার মতো অসম্ভব সুন্দরী। খুনি সিনেমা ছেড়ে বিউটিকে দেখতে লাগলো। বিউটি তখন মনোময়ের দেখা না পেয়ে চোখ মুখ অন্ধকার করে বসে আছে। ঠিক এমন সময় একটা স্করপিও, দুটো মারুতি, 3টে অ্যাম্বাসেডর আর 4টে ম্যাটাডোর ভর্তি লোক মাঠের বাইরে এসে থামল। সেখান থেকে সেদিনকার নাইট ক্লাবের গুন্ডারা আর আরও অনেক অনেক গুন্ডাদের নিয়ে তাদের সিমেন্ট কোম্পানির বস ঠিক সিনেমার পর্দার সামনে নেমে দাঁড়ালো। গাড়ির বড় বড় হেডলাইটের আলোয় ততক্ষণে গ্রামবাসীর সিনেমা দেখা মাথায় উঠেছে। বিউটিকে খুঁজে পেতে দেরি হলো না, কিন্তু বিউটিকে জোর করে নিয়ে যেতে গিয়ে গুন্ডাদের সাথে গ্রামবাসী, শ্রমিক আর খুনির শুরু হলো রীতিমতো ধস্তাধস্তি। গুন্ডারা শূন্যে ফায়ার করেও কোনো লাভ করতে পারল না, কারণ ততক্ষণে উল্টো দিক থেকে পুলিশের গাড়ি আসার শব্দ শোনা গেল। গুন্ডা এবং তাদের বস বিউটিকে ফেলে রেখে গাড়ি করে সঙ্গে সঙ্গে পগার পার। কিন্তু পুলিশ এসেও বেশিক্ষণ দাঁড়ালো না। গুন্ডাদের বদলে এবার তারা বিউটিকে জিপে তুলে নিল। জিপ রওনা হলো ফুলকেতু গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের দিকে। সেখানে গুন্ডাদের হাতে মার খেয়ে আধমরা অবস্থায় ডিটেকটিভ মনোময়তান্ত্রিক সারাক্ষণ খালি বিউটি বিউটি করে চলেছে। তাই ইন্সপেক্টর সাবর্ণ কুমার মণ্ডল জিপ পাঠিয়ে বিউটিকে ডেকে এনেছে। সে সেদিনকার সব ঘটনা বিউটির মুখ থেকে শোনে। তারপর বিউটি আর আধমরা অবস্থায় বিউটির নাম জপতে থাকা তান্ত্রিককে একলা ছেড়ে দিয়ে যাওয়ার সময় একবার খালি পিছনে ফিরে বলে, বিউটি, হয়তো আমার আর কোনোদিন বলা হবে না, আমি তোমার কোনো উত্তর চাই না, আমি শুধু আমার মনের কথাটা জানিয়ে রেখে যেতে চাই, বিউটি, আই লাভ ইউ।